সময়টা স্বাধীনতার মাত্র ১৫ বছর পরের। দেশের বিভিন্ন স্থানে তখন ভুঁইফোড় অসংখ্য ব্যবসায়ী এবং পুঁজিবাদীর জন্ম হয়েছে, যারা জঙ্গল এলাকায় গড়ে তুলতে চায় কাঠচেরাইয়ের কল। চন্দন, পলাশ, শাল, সেগুন সব রকম গাছই দেদার রপ্তানি হবে এইসব চেরাই কল থেকে। এমনই এক কল তৈরি হচ্ছে পুরুলিয়ার রাঙাপলাশ জঙ্গলের মাঝে। অনেক মাস ধরেই কাজ শুরু হলেও তেমনভাবে কোনো কাজ এগোতে পারেনি। সদ্য কলেজ পাশ করে কলকাতার ছাপোষা বাঙালি বাড়ির ছেলে কুমুদ নারায়ণ এই রাঙাপলাশ জঙ্গলের চেরাইকলের ম্যানেজারির কাজ পেয়েছে এক আত্মীয়ের সুবাদে। একটা সরু রেল লাইনের ধারে একরত্তি স্টেশন মতো জায়গায় কয়লার ট্রেনটা থামলো। কুমুদ বোঁচকা বেডিং নিজেই হাতে নিয়ে নেমে পড়ল স্টেশনে। ট্রেনটাও কালো ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল। বেলা পেরিয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে। এখানে এই জনহীন একরত্তি চাতালটার ওপর দাঁড়িয়ে কোথায় যাবে ভাবতে লাগলো কুমুদ। চেরাইকল থেকে লোক এসে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দূরের জঙ্গল, রুক্ষ মাঠ আর ঘরে ফেরা পাখির কিচিরমিচিরের মধ্যে কাউকেই দূর দূরান্তে দেখা যাচ্ছে না। আশ্চর্য, স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান কেউই তো নেই। এই যে একেবারে জঙ্গলে এলাকা, অথচ আগারওয়ালজি তো বলেছিলেন। কাউকে খুঁজছেন? কুমুদ চমকে পিছন ফিরে দেখল খাটো ধুতি পরা গোলগাল চেহারার একটা লোক দাঁড়িয়ে, গায়ে কালো দস্তার খোলের মতো কোট। আগে হ্যাঁ, আমি কুমুদ নারায়ণ চৌধুরী, এই রাঙাপলাশ কাঠচিরাই কলের নতুন ম্যানেজার। ওহো, তাই বলুন। আমিও ভাবি এই জনহীন ভূতের দেশে কোন পাগল নামলো আবার। হ্যাঁ, তাই তো দেখছি, সত্যি ভূতের দেশ। কিন্তু আগারওয়ালজি তো বলেছিলেন দু একটা গ্রাম আছে আশেপাশে। বুঝেছি মশাই, পেটের দায় আমিও পড়ে আছি। এবার আপনিও আটকালেন এখানে। যাই হোক, চলুন রাঙা পলাশের কাঠকল অব্দি আপনাকে এগিয়ে দিই। স্টেশন মাস্টারের অমায়িক আচরণে কুমুদ বেশ খুশি হলো। তারপর বেডিং বাক্স সামলে তার পেছনে হাঁটা শুরু করলো। মিনিট দশেক হেঁটে তারা ঢুকলো জঙ্গুল এলাকায়। চারপাশে আকাশ ছোঁয়া লাল পলাশের গাছ, শাল সেগুনের গাছও আছে অসংখ্য। ঝোপঝাড়ের মধ্যে ডেকে চলেছে পাখি আর সরীসৃপ। তা আপনি কতদিন আছেন এই এলাকায়? তা হলো প্রায় 1 বছর হলো, কিন্তু এবার মনে হয় বদলে নিতে হবে, নইলে চাকরি ছেড়ে বাড়ি ফিরতে হবে। কেন? হঠাৎ কি কারণে এরকম সিদ্ধান্ত নেবেন? চাকরির যা অবস্থা তাতে। আরে মশাই, জীবন বাঁচলে তো চাকরি বাকরি। এসেছেন তো, থাকুন কয়েকদিন, সব বুঝবেন। কুমুদ কথাটা শুনে পথের মাঝে দাঁড়িয়ে পড়ল। স্টেশন মাস্টারও দাঁড়ালো তার পাশে। কি ব্যাপার বলুন তো? চোর ডাকাত নাকি ঠ্যাঙাড়ের দল? কি জন্য কথাটা বলছেন? মাস্টার একটা দীর্ঘশ্বাস ফেলে অনিচ্ছা সত্ত্বেও তার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ দেখুন, এই রাঙা পলাশের জঙ্গল দিনের বেলায় যতটা শান্ত আর নিঝুম, রাতে ঠিক ততটাই ভয়ানক। আমার কোয়ার্টার তো ওই স্টেশন থেকে মিনিট পাঁচেক লাইনের ওপারে। লাইনের এপারের জঙ্গলে মাঝরাতে অনেক এমন আওয়াজ শুনেছি, যাতে মনে হচ্ছে লাইন পেরিয়ে ওপারে আসতেও হয়তো সেই আওয়াজের সময় লাগবে না। কিসের আওয়াজ তা আমি জানি না। সে তো জঙ্গলে আওয়াজ হবেই। আপনি তো পুরনো লোক, এসব তো সহ্য হয়ে যাওয়া উচিত। হুম, আপনার আগারওয়ালজি মনে হচ্ছে আপনাকে কিছু বলেনি। এই জঙ্গলে মাসখানেক আগে কুলি কামিনদের মধ্যে থেকে দুজন নিখোঁজ হয়েছে। বলেন কি? মাস্টার কোনো কথা না বলে এগিয়ে চলল। কুমুদও চলল আবার আগের মতো তার পেছন পেছন। আর বলছি কি মশাই, হয় তারা পালিয়েছে, নইলে মারা পড়েছে। ওই যার আওয়াজ আমি রাতে শুনি, তার হাতেই হয়তো মরেছে। কুমুদ ঢোক গিলল। চাকরির লোভে বাড়ি থেকে এত দূরে আসার কোনো দরকার ছিল কি না তা ভাবতে শুরু করলো সে। এমন সময় হাতে লণ্ঠন নিয়ে পলাশ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে একটা লোক। লম্বা লোকটার গায়ের রং আবলুস কাঠের মতো কালো। কে? কে? আমি মংলু কর্তা, আপনারে নিয়ে আসতে স্টেশনে যাচ্ছিলাম। ঘাবড়াবেন না মশাই, ও হলো আপনাদের কাঠকলের কুলি, মংলু। সর্দার পাঠিয়েছে নাকি রে তোকে? হগো মাস্টার বাবু, বলল ম্যানেজার সাহেব আসছেন,
সঙ্গে নিয়ে আয়। কুমুদ একটু ঘাবড়ালেও লোকটা সাথে যাবে বলে ঠিক করলো। চলি তবে ভায়া। আর শোনো, কাজ করো, মাঝে মাঝে স্টেশন ঘরে এসো, গল্প গাছা হবে। আর একটু সাবধানে থেকো আর কি। হ্যাঁ হ্যাঁ। বলেই স্টেশন মাস্টার উল্টো দিকে হাঁটতে শুরু করলো আবার। সন্ধে পেরিয়ে তখন আধার নেমেছে জঙ্গলে। ঝিঝির ডাক শুরু হচ্ছে ধীরে ধীরে। কুমুদ মংলুর পেছন পেছন লণ্ঠনের আলোয় এগিয়ে চলল কাঠচেরাই কলের জায়গাটির দিকে। একটা কাঠের তৈরি একরত্তি কেবিন, পাশে দু তিনটে বড়সড় তাঁবু। এখনো কাঠকলটি পুরোপুরি বসানো হয়নি। মংলু আর কুমুদ সেখানে এসে দাঁড়ালো। জঙ্গলে তখন ঘন অন্ধকার নেমেছে। ঝিঝি আর রাতচড়া পাখির সমবেত ডাকে বাতাস ভারী হয়ে উঠছে ধীরে ধীরে। তাঁবু থেকে এমন সময় ধুতি আর ফুলহাতা শার্ট পরে একজন বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়ালেন। আসুন সাহেব, আসুন। মংলু, যা সাহেবের ব্যাগপত্র নিয়ে কেবিনে রেখে আয়। মংলু আদেশ পেয়েই ব্যাগগুলো উঠিয়ে নিয়ে চলে গেল। আমার নাম শিবপ্রসাদ মিশ্র সাহেব। এইসব কুলি কামিন, কাঠুরেদের ঠিকাদার, সর্দার, যা আপনি বলতে চান তা আমাকে বলতে পারেন। তা স্টেশন মাস্টার বলছিলেন আপনার কাঠুরে কুলিদের মধ্যে নাকি দুজন নিখোঁজ হয়ে গেছে, কথাটা কি সত্যি? নিখোঁজ? আরে না না, কুড়ের দল ছিল সব, তাই ভাগিয়ে দিয়েছি। ইয়ে, আপনার খাবার দাবার আর জলের ব্যবস্থা করে দিয়ে আসি। আপনি চাইলে এখানে থাকুন, নইলে কেবিনে গিয়ে আরাম করুন। আসি সাহেব। এখানে এসেই প্রশ্নোত্তর করাটা হয়তো ঠিকাদারের ঠিক পছন্দ হলো না। একরকম বিরক্তি প্রকাশ করেই সে তাঁবুগুলির পিছন দিকে চলে গেল, যাতে কুমুদকে সে এড়িয়ে যেতে পারে। কুমুদও বেশ ক্লান্তি বোধ করায় কেবিনটির দিকে পা বাড়ালো। একটু হলেও গণ্ডগোলের আভাস যেন পাচ্ছিল সে। রাত বেশ গভীর তখন। সমস্ত কুলি কামিনরা তাঁবুতে, আর কুমুদ নিজের কেবিনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাঙা পলাশের এই জঙ্গলে যেন মৃত্যুর মতো নিস্তব্ধতা খেলা করছে। এমন সময় কেবিনের দরজায় হঠাৎ যেন খুব ধীরে ধীরে ঠক ঠক করে টোকা দেওয়ার শব্দ হলো। কুমুদের ঘুম খুব পাতলা হওয়ায় সে উঠে বসল। কে কে ঠক ঠক করছে? শিবপ্রসাদ? মংলু? কে ওখানে? কোনো উত্তর না পেয়ে কুমুদ বিরক্ত হয়ে টর্চ হাতে নিয়ে খাট থেকে নামলো। নিশ্চয়ই শিবপ্রসাদ সন্ধ্যাবেলার জন্য তার সাথে মশকরা করছে। কেবিনের বাইরে এসে কাউকেই দেখতে পেল না সে। জঙ্গলের আকাশ ছোঁয়া গাছগুলো যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। চমকে হাতের আলোটা তুলে ধরল কুমুদ। টর্চের আলোর সীমানার বাইরে একটা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। লোকটা হাতছানি দিয়ে ডাকলো তাকে, তারপর পিছন ঘুরে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। কে কে আপনি? এই যে শুনুন। কোনো উত্তর না পেয়ে কুমুদও লোকটার পিছন পিছন হাঁটা শুরু করে। আশ্চর্য হয়ে দেখে লোকটা কুমুদের আলোর সীমানার বাইরেই হাঁটছে। এত জোরে হেঁটেও কুমুদ যেন লোকটা নাগাল পাচ্ছে না। এই যে দাঁড়ান, কে আপনি? এই যে। লোকটা এবার থামলো। কয়েক মুহূর্ত তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর ঘুরে তাকালো তার দিকে। লোকটার দু চোখের জায়গায় কালো কালো দুটো গর্ত, মুখে যন্ত্রণার ছাপ খুব স্পষ্ট। কুমুদের শরীরের সমস্ত শক্তি যেন এক মুহূর্তেই গায়েব হয়ে গেল। পাথরের মূর্তির মতো জমে গেল সেই জায়গায় সে। মূর্তিটা এক পা করে এগোতে লাগলো তার দিকে। তার মুখ দিয়ে বেরোচ্ছে এখন এক অপার্থিব তীব্র গোঙানি। হঠাৎ একটা জ্বলন্ত মশাল এসে পড়ল কুমুদ আর সেই মূর্তিটার মাঝে। মূর্তিটি মুখ ঘুরিয়ে তাকালো যেদিক থেকে মশালটি এসেছে সেদিকে। কুমুদের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে শিবপ্রসাদ। হাতের টর্চটা সরাসরি তুলে ধরেছে মূর্তিটির দিকে। মূর্তিটা তীব্র একটা চিৎকার করে জন্তুর মতো লাফ দিয়ে উঠল একটা গাছে। তারপর বাঁদরের মতো লাফ দিয়ে চলে গেল আরো গভীরে। কি কি ছিল ওটা? আমি আমি জানি না, তবে যবে থেকে কাঠ কাটা শুরু হয়েছে জঙ্গলে তাণ্ডব করছে প্রাণীটা। আপনাকে তখন মিথ্যে বলেছি সাহেব। দুজন কুলিকে আমি দল থেকে তাড়িয়ে দিইনি, ওরা ওই প্রাণীর শিকার হয়েছে।
কুলিদের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় তাই সবাইকে মিথ্যে বলেছি আমি, কিন্তু আমি নিজের চোখে প্রাণীটাকে দেখেছি। রাতে দুজনকে তাঁবু থেকে তুলে নিয়ে যেতে। এই জঙ্গলে বড় জন্তু নেই, তাই আগে আগুন জ্বলতো না তাঁবুর সামনে। দুজন দুজন করে আলাদা তাঁবু ছিল সবার। তখনই এ কথা আপনি আমাকে আগে বলেননি কেন? আপনি? শিবপ্রসাদ ধপ করে কুমুদের পায়ের কাছে বসে পড়ল। হাউমাউ করে সে বলে উঠল, আমি অনেকগুলো টাকা আগারওয়ালজির কাছ থেকে নিয়ে নিয়েছি সাহেব। কুলিদের মধ্যে এই কথা ছড়িয়ে গেলে মেশিন না বসিয়েই তারা পালাবে, আর গাছ কাটা হবে না। তাই যতটা সম্ভব ব্যাপারগুলো চাপা দিয়ে রেখেছিলাম। কুমুদ বুঝল কি বিশাল বিপদের মধ্যে সে এসে পড়েছে, আর এই বিপদ থেকে তাকে কেউ রক্ষা করবে না। কি করা যায় ভাবতে লাগলো সে। শিবপ্রসাদ তখনও বিলাপ করে চলেছে একভাবে। পরদিন সকাল হতেই কুমুদ তৈরি হয়ে বেরিয়ে পড়ল স্টেশন মাস্টারের আস্তানার দিকে। শিবপ্রসাদ তখন কিছুই হয়নি এমন মুখের ভাব করে কুলি কাঠুরে সবাইকে কাজের নির্দেশ দিচ্ছে। রেললাইন পেরিয়ে রুক্ষ মাঠের ধারে কাঠের তৈরি 2 কামরার ঘর। তারই বারান্দায় হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন ভদ্রলোক। কুমুদ সামনে গিয়ে দাঁড়াতেই তাকে অবাক করে তিনি বলে উঠলেন, এ মশাই, রাতে নিশ্চয়ই কিছু শুনেছেন। জানতাম সকালে এসে হাজির হবেন। ভাববেন না, দুপুর নাগাদ একটা ট্রেন আছে কলকাতার। টিকিট দিয়ে দিচ্ছি, যান। ঘরের ছেলে ঘরে ফিরে যান। না, আমি সেজন্য আসিনি। মানে বলেন কি? রাতে কিছু শোনেননি নাকি? আমি তো এখান থেকেই শুনতে পাচ্ছিলাম গাছে গাছে দাপাদাপির আওয়াজ। এমনিও একা থাকি বলে ঘুম হয় না। শুধু শুনেছি নয়, দেখেছি। এরপর কুমুদের মুখে রাতের ঘটনা আর শিবপ্রসাদের সব কথা শুনে স্টেশন মাস্টারের মুখ হা হয়ে গেল। তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন, এই তো সাংঘাতিক কাণ্ড মশাই। দুজনকে নিয়ে গেছে, এরপর তো কোনদিন আপনাদেরও। কাল যা বুঝলাম, প্রাণীটা আগুনকে ভয় পায়। তাঁবুর সামনে আগুন থাকলে কিছু হবে না, কিন্তু এভাবে তো কাজ করা যাবে না। শুনুন, এখান থেকে মাইল 4 দূরে একটা সাঁওতাল গ্রাম আছে। সেখানে নাকি একজন ওঝা থাকে। যাবেন নাকি একবার? কুমুদ উপায়ন্তর না দেখে মাস্টারের কথায় রাজি হয়ে গেল। 4 মাইল কাঁচা রাস্তা, জঙ্গলে মাঠ পেরিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা এসে হাজির হলো সাঁওতালপাড়ার মুখে। হাঁপিয়ে উঠেছেন দেখছি। আমার কিন্তু মশাই অভ্যেস হয়ে গেছে। চলুন, এই গ্রামের মাঝামাঝি ওই ওঝার কুড়ে ঘর। সাঁওতালপাড়ার ঘরে ঘরে তখন প্রদীপ জ্বলবে। সন্ধে নেমে এসেছে। তাদের দিকে 2-1 কৌতূহল ভরে তাকিয়ে রইল। কুমুদের মন যেন ভরে উঠছে পল্লীগ্রামের নকশিকাটা ঘর, আঙিনা সব দেখে। একটা একচালা কুড়ের সামনে এসে দাঁড়ালো তারা। কুড়ের ভেতর থেকে একরত্তি আলো বেরিয়ে আসছে। ভেতরে হয়তো প্রদীপ জ্বলছে। ওঝা, বাড়ি আছো নাকি? কে বটে? ভেতরে আয় কেনে? দুজনে ভেতরে ঢুকে দেখলো ছোট খাটো ধুতি পরা একটা পেট ফোলা কালো লোক বসে আছে। গলায় তার কোনো জন্তুর হাড়ের মালা। লোকটা কুমুদকে দেখেই ভ্রু কুচকে বলে উঠল, তুই কে বটে? হ্যাঁ, তোর গা থেকে কাল রাঙার গন্ধ পাচ্ছি কেনে? কুমুদ এবার হাউমাউ করে সবকিছু বলে গেল ওঝাকে। এই চাকরি সে ছাড়তে পারবে না, তাই এই অপদেবতার রোষ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো পদক্ষেপ সে নিতে রাজি। কাল রাঙা তো খুব সোজা অপদেবতা নয় রে বাপ। এই রাঙা পলাশের জঙ্গলে ওর বাসা। আমাদের গ্রামের কোনো লোক ওখানে যায় না কাঠ আনতে। ওর হাত থেকে নিস্তার পেতে চাইলে ওর থেকে যা নিয়েছিস ফেরত দে, নইলে জঙ্গল ছেড়ে ভেগে যা। কিছু তো নেইনি, আমরা তো শুধু। চপ কর সাহেব, গাছ নিসনি তোরা। গাছটা জঙ্গলের সন্তান আছে বটে। তোরা গাছ কাটছিস আর ও তোদের ছাড়বে ভেবেছিস? হ্যাঁ বাবা, আমাদের সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, একবার আমাদের সাথে চলুন।
আজ রাতটা কেটে গেলেই আমি কালই সবাইকে জঙ্গল ছাড়ার নির্দেশ দেব। ওঝা অনেক আপত্তি করল এরপর, কিন্তু কুমুদের করুণ আর্জির কাছে শেষে নতি স্বীকার করে তাদের সাথে যেতে রাজি হলো সে। রাতের আধারে হাতের টর্চের আলোর ভরসায় দ্রুত হেঁটে চলল তারা রাঙা পলাশের দিকে। রাত তখনও খুব গভীর হয়নি। 4 মাইল পথ পেরোতে অনেক সময় লাগবে, আর হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল কুমুদের। সকাল হলেই এই ভয়ানক জায়গা সে ছাড়বে, মনে মনে সে ঠিকই করে নিয়েছে। রাত বেশ গভীর হয়েছে যখন তারা এসে পৌঁছালো রাঙা পলাশের কাঠকলের কাছে। এসেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল তারা। কুলি কজন তাঁবুর সামনে দাঁড়িয়ে চটলা করছে। তাদের সেখানে এসে দাঁড়াতে দেখেই মংলু বলে উঠল, সাহেব সাহেব, ঠিকাদার সাহেবকে পাওয়া যাচ্ছে না। একটু আগেই সবাই খেয়ে শুতে গেছিলাম, হঠাৎ খুব জোরে কেউ চেঁচালো। আমরা সবাই বাইরে এসে বুঝলাম ঠিকাদার সাহেবের তাঁবু খালি। কুমুদ এক মুহূর্তে বুঝে গেছে কি হয়েছে এখানে, কারণ তাঁবুর সামনে আজ কোনো আগুন জ্বলছে না। সবাই তিনজন তিনজন করে দল করে বেরিয়ে পড়ো জঙ্গলে। সবাই মশাল নেবে, আর শোনো, কেউ কিছু দেখলেই চিৎকার করবে। কুমুদের কথায় সাথে সাথেই সবাই মশাল হাতে বেরিয়ে পড়ল জঙ্গলের চারিদিকে। কুমুদ, মংলু আর ওঝা রইল একদলে। স্টেশন মাস্টারও সাথে চললেন তাদের। সকলে গলা তুলে ডাকছে শিবপ্রসাদের নাম ধরে। কুমুদের গলা শুকিয়ে উঠছে ধীরে ধীরে। উত্তেজনায় হাঁপড়ের মতো ওঠানামা করছে তার বুক। এমন সময় হঠাৎ একটা চিৎকার শোনা গেল জঙ্গলের অপর প্রান্ত থেকে। চিৎকারটা ডাক নয়, আতঙ্কের আর্তনাদ। কুমুদের দলটা ঝোপঝাড় ভেঙে এগিয়ে গেল সেদিকে। কয়েক মিনিটেই চিৎকারের উৎসে এসে পৌঁছালো তারা। গিয়ে যা দেখল তাতে গায়ের রক্ত হিম হয়ে গেল সকলের। লম্বা পলাশ গাছের ওপর কালকে সেই মূর্তিটা, এক হাত আর পায়ে বাঁদরের মতো ঝুলে আছে সে, আর তার মুখে পুতুলের মতো ঝুলে আছে শিবপ্রসাদ। মূর্তিটার আকৃতি আগের দিনের 4 গুণ আজ। ওঝাটি হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে ধপ করে, 2 হাত মাথার ওপর তুলে গলা তুলে ধরল দুর্বোধ্য এক মন্ত্র। মূর্তিটার সঙ্গে সঙ্গে তার কালো চোখের দৃষ্টি ফেরালো ওঝাটির দিকে। ভয়ানক দৃষ্টি তার। নিচে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষকে যেন আঁচড়ে কামড়ে শেষ করে দিতে চায় সে। ওকে ছেড়ে দে কালরাঙা দেও, এরা জঙ্গল ছেড়ে চলে যাবে, আমি কথা দিচ্ছি বটে। ছেড়ে দে দেও, ছেড়ে দে। কালরাঙা কয়েক মুহূর্ত নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে রইল সকলের মুখের দিকে। গাছের নিচে সকলে দম বন্ধ করে পরবর্তী ঘটনা অপেক্ষা করছে। তারপর হঠাৎ শিবপ্রসাদকে মুখ থেকে ফেলে দিল। সকলের চোখের সামনে তার নিথর দেহটা পুতুলের মতো প্রায় 25 ফুট ওপর থেকে জঙ্গলের মাটিতে ধপাস করে এসে পড়ল। এরপর চাঁদের দিকে তাকিয়ে কালরাঙা বিশাল এক হুঙ্কার দিয়ে উঠল। এই রাঙা পলাশের জঙ্গল, এই বনভূমি সমস্তই তার। এখানকার গাছেরা তার সন্তান, তাদের কোনো ক্ষতি সে সহ্য করবে না, এটাই যেন বুঝিয়ে দিতে চাইল সে সকলকে। কুমুদের 2 হাত জড়ো হয়ে গেল তার এই রূপ দেখে। শিবপ্রসাদের নিথর দেহ দেখে বোঝা যাচ্ছে সে তার কৃতকর্মের ফল ভোগ করেছে। শেষ হলো কটুন্সের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা একটু আলাদা করার চেষ্টা করেছি আমি, জানি না কার কেমন লেগেছে। তবে যেমনই লাগুক কমেন্টে আমাকে অবশ্যই জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটিকে যতটা সম্ভব বেশি শেয়ার করা যায় শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।